নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। বাংলার খবর সেটা তো আপনাদেরকে দেখাবোই, ইন্টারেস্টিং অনেক বাংলার খবর আজকে রয়েছে, কিন্তু আপনাদের আমি প্রথমে নিয়ে যাব যন্তর মন্তরে দিল্লির। তার কারণ এই যে ককরোচ জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট রয়েছে সেটা কিন্তু মেন স্ট্রিম মিডিয়া অ্যাভয়েড করে যাচ্ছে, আর এইটাই আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রথমেই যাব যন্তর মন্তরে। দেখব সেখানে আজকে নবমতম দিনে যে আন্দোলন, সেই আন্দোলনের গভীরতা কতটা রয়েছে ককরোচ জনতা পার্টির। সেখানে ভারতবর্ষের প্রাক্তন সেনারা ইতিমধ্যে যোগদান করেছে। সোনাম ওয়াংচুক সেখানে অনশন করছেন এবং ভারতবর্ষের শিখ সম্প্রদায়ের মানুষরা ককরোচ জনতা পার্টিকে সমর্থন দেওয়ার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। সেখানে কিভাবে পুলিশ তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছে সমস্ত কিছু বিষয় আপনাদেরকে প্রথমে দেখাবো। তারপরেই নিয়ে চলে যাব বাংলায় যে যাত্রাপালা চলছে রচনা বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে, সেই যাত্রাপালার কিছু অংশ দেখাতে। কারণ অনেকেই এটাকে আর পলিটিক্যাল মঞ্চ বলতে নারাজ রয়েছেন, অনেকেই এটাকে যাত্রাপালার সঙ্গে তুলনা করছেন। কারণ রচনা বন্দ্যোপাধ্যায় গতকাল নিজেকে এত বড় দেখানোর চেষ্টা করেছেন, উনি যে অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেছেন সমস্ত কিছু মনে করিয়ে দিয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন আমরা দেখব, এবং আমরা আপনাদেরকে দেখাবো কুণাল ঘোষ কি মন্তব্য করছেন। সমস্ত কিছু থাকবে এই এপিসোডে। সাথে সাথে 21শে জুলাইয়ের যে সভা তৃণমূল কংগ্রেসের রয়েছে, সেই সভার ইতিমধ্যে জায়গা মাপতে শুরু করে দিল তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি। আপনাদের দেখাবো বিজেপি নেতার ফেসবুক লাইভ করে আর্তনাদ করা এবং হতাশা প্রকাশ করা যে কেন আমি বিজেপিকে ভোটটা দিয়েছিলাম, তার কারণ তার দোকানেই নাকি চলছে বুলডোজার। এ সমস্ত কিছু থাকবে। এছাড়াও আমি আপনাদেরকে নিয়ে যাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের বিধায়ক বাগনানের বিধায়কের বাড়িতে, যখন তিনি বাড়িতে প্রবেশ করলেন স্থানীয় মানুষের বিক্ষোভ। এবং এই এপিসোডেই থাকবে অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে মা বোনেরা এবারে পৌরসভাও ঘেরাও করলো, সেই দৃশ্যও গতকাল দেখা গেল। এই সমস্ত কিছু নিয়ে আজকের এই এপিসোড বানানো হয়েছে। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে অতি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন, যে কোনো আপডেট অতি অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। তো আসুন প্রথমে আজকে বাংলার খবরের আগে দেখে নিই একবার চট করে দিল্লির খবর, ককরোচ জনতা পার্টির খবর। কারণ এই ককরোচ জনতা পার্টির যে আসল খবর রয়েছে সেটা ভারতবর্ষের এখন মেন স্ট্রিম মিডিয়া কভার করতে চাইছে না। কেন চাইছে না সেটা তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, যাতে এই আওয়াজটা প্রত্যেকটা মানুষের বাড়িতে না পৌঁছে যায়। কিন্তু আমরা যতটুকু পারবো আপনাদেরকে সত্যতাটা দেখানোর চেষ্টা করব। আর আজকে ককরোচ জনতা পার্টির 10তম দিন, তারা যন্তর মন্তরে আন্দোলন করে যাচ্ছে এক টানা। তারা যতদিন না পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ হচ্ছে ততদিন আন্দোলন করবেন, এমনটাই ঘোষণা করেছেন। এবং আগামী দিনে এই আন্দোলন তাদের আরো বৃহত্তর হবে। আর ইতিমধ্যেই সোনাম ওয়াংচুক তিনি পর্যন্ত ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছিলেন। গতকাল থেকে তিনি লাগাতার অনশন করছেন। আর এরই মাঝে গতকাল ঘটে গেল ককরোচ জনতা পার্টির সমর্থনে এক অদ্ভুত কাণ্ড। ভারতবর্ষের ছাত্র সমাজ বা ছাত্র সমাজের যারা মা বাবা রয়েছে তারা তো ককরোচ জনতা পার্টিকে যন্তর মন্তরতে গিয়ে সাহায্য করছিলেনই। গতকাল দেখা গেল ভারতবর্ষের প্রাক্তন সেনা তারা পর্যন্ত এগিয়ে এলো এবং ককরোচ জনতা পার্টিকে ওপেন স্টেজ থেকে সমর্থন দিল। তার আগে আমি আপনাদেরকে দেখাবো যে ককরোচ জনতা পার্টির গতকাল রাতের একটি আন্দোলনের ছবি দেখুন। हिंदू मुस्लिम की राजनीति, हिंदू मुस्लिम की राजनीति, हिंदू मुस्लिम की राजनीति, हिंदू मुस्लिम की राजनीति। প্রকাশ্যে এখানে ধীরে ধীরে লোক বাড়তে দেখা যাচ্ছে দিল্লির যন্তর মন্তরে, এবং সেখানে ককরোচ জনতা পার্টির মূল যে স্লোগান সেটাই হচ্ছে হিন্দু মুসলিমের রাজনীতি বন্ধ করা। ভারতবর্ষে হিন্দু মুসলিমের রাজনীতি যে পরিমাণে বেড়ে গিয়েছে, এক একটা মানুষ বলছেন সেই হিন্দু মুসলমানের রাজনীতিতে ভারতবর্ষের আসল যে সমস্যা রয়েছে সেই সমস্যা ঢাকা পড়ে যাচ্ছে। বিভিন্ন ছাত্রছাত্রীদের কোনো পরীক্ষা হলেই এক্সাম পেপার লিক, সাথে সাথে জিনিসপত্রের দাম যেভাবে বৃদ্ধি হচ্ছে দিনের পর দিন। এবং শুধু তাই নয়, সাধারণ মানুষের আজকে পেট্রোল, ডিজেল, গ্যাস এই সমস্ত কিনতে নাভিশ্বাস উঠে যাচ্ছে। আর এর মধ্যে ইথানল মেশানো পেট্রোল ভারতবাসীর গাড়িতে জোরপূর্বক ভরে দেওয়া হচ্ছে কিছু বিজনেসম্যানদের ফায়দা করার জন্য। আর এই সমস্ত কিছুর বিরুদ্ধেই এখন ককরোচ জনতা পার্টি সামনাসামনি দিল্লির যন্তর মন্তর থেকে দাঁড়িয়ে হিন্দু মুসলমান রাজনীতি বন্ধ করার স্লোগান গতকাল থেকে দিচ্ছে। আর এই স্লোগান তাদের আরো জোরালো করতে পৌঁছে গেল ককরোচ জনতা পার্টির যে স্টেজ রয়েছে সেখানে ভারতবর্ষের প্রাক্তন সেনাকর্মীরা। আর তারা কি বক্তব্য দিচ্ছে আমি আপনাদেরকে এই এপিসোডে কিছুটা শোনাবো, দেখুন। अभी मैं बहिष्कार करने की बात नहीं कहूंगा, लेकिन अगली बार मैं आऊंगा तो पूरे देश से अपील करके जाऊंगा। ये फौजी भाई अपील करेगा और फौजी भाई की पूरा देश बात मानेगा। मानेगा नहीं मानेगा? जरूर मानेगा। इसलिए मेरी विनती है मेरे पुलिस वाले भाइयों से, आप चाइना वाल हटिए। इन डकैतों को डकैत है नेता कहना तो मैं कहता हूँ पाप है। ये जितने बैठे हैं ये ऐसी बंद करो में बड़े बड़े देश को लुटने वाले, ये नेता नहीं है, राक्षस है, डकैत है। इनको डकैत कहिए। नेता इस देश में एक हुआ है, इस देश में
बना हुआ है जिसका नाम नेताजी सुभाष चंद्र बोस है। नेताजी सुभाष चंद्र बोस को मेरी विनती है, अगर अगली बार नहीं मानेंगे तो मैं पुलिस वाले भाइयों के प्रति एक बात कह के जाऊंगा कि इनको इनकी शादी करना बंद कर दीजिए, अपनी बहन बेटी करना बंद कर दीजिए। अगली बार नहीं माने तो आप लोग, अरे हिम्मत उठाइए यार, क्रांतिकारी बनिए यार। आप देश के, आपका देश नहीं है क्या? पुलिस वालों का नहीं है क्या? मैं पूछना चाहता हूँ, इसका देश पुलिस वालों का नहीं है क्या? क्या देश पुलिस वालों का है कि नहीं है? तो आप इन डकैतों से देश को क्यों उठवाते हो? क्यों उठवाते हो? मैं सही कर रहा हूँ, गलत कर बताइए। असली गुनहगार आप भी हो। इस देश के नेताओं से आप देश को लुटवाते हो, बहुत दुर्भाग्य की बात है। एक हमारे बीच में एक बहन बैठी है। बहन थोड़ा सा ये सामने, ये एक आर्मी ऑफिसर की पत्नी है। आर्मी ऑफिसर की पत्नी, एक सैनिक की पत्नी। इसको जो देश की गद्दार मीडिया है, गद्दार मीडिया, सुनना कान खोल के, मेरा नाम बदनाम कर देना हो, कर देना। जितने पिछले हुए चैनल कर देना, सबको बता देना। ये बहन जहां पर भी देश के अंदर अग्निवीर योजना आई, ये पैदल हरियाणा से मार्च करके पैरों में छाले पड़ गए, इस बेचारी गए। इन्होंने मेहनत करी और एक सुधीर चौधरी नाम का एक पत्रकार, वो पत्रकार भी कहने लायक है, फिलहाल में कहूंगा पूरे देश को दलाली कराया मीडिया के अंदर बैठ करके। अगर सुधीर चौधरी, अगर तेरा सत्ता डीएनए है तो इस सुविधा से मुकाबला करें। ये सारे भरत तिवारी है, बोले सही कराओ, गलत कराओ। ये देश का बच्चा भरत तिवारी होगा और इस देश के अंदर नेताओं को इस देश में छुपना मुश्किल हो जाएगा, विदेश की धरती में भी जाना मुश्किल हो जाएगा। आपको भी सैल्यूट है। और कुछ शरारती तत्व है, उनको चुनौती है, अगर इसकी तरफ इनकी तरफ कोई हाथ कर दे, उंगली कर देगा, उसका हाथ उखाड़ देंगे, चलेगा, ठीक है? कोई भी युद्ध जो है शालीनता के साथ साथ क्रांतिकारियों की आवश्यकता होती है। हम क्रांतिकारी हैं, हम साली एक मारता ना, उसको 50 मारने से भी पेट नहीं भरता हमारे। तो भाई 50 मारते 50। আজকে ভারতবর্ষের যে কোনো ধরনের গৌরব মুহূর্তের সঙ্গে যুক্ত থাকে ভারতবর্ষের সৈন্যবাহিনী আর রিটায়ার্ড সৈন্যবাহিনী যারা রয়েছেন, তারা কিন্তু অনেকেই ককরোচ জনতা পার্টিকে সমর্থন জানানোর জন্য আসছেন এবং মঞ্চ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে তাদেরকে উৎফুল্ল করার চেষ্টা করছেন। শুধু তাই নয়, ককরোচ জনতা পার্টির এই আন্দোলন ধীরে 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 কিন্তু একটা বৃহত্তম জায়গায় যাচ্ছে, এমনটাই উদাহরণ পাওয়া যাচ্ছে। আজকে দেশের অন্যতম সমাজসেবী সোনাম ওয়াংচুক তাদের জন্য আমরণ অনশনে বসেছেন। শুধু তাই নয়, প্রাক্তন সেনাকর্মীরা তাদের সঙ্গে যোগদান করছেন। যন্তর মন্তরে সাধারণ মানুষ কার্যত প্রত্যেক দিন ককরোচ জনতা পার্টির জন্য খাবার নিয়ে পৌঁছাচ্ছেন। এছাড়াও আমরা দেখলাম শিখ সমাজ, তারা কিন্তু ধীরে ধীরে দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। গত পরশুদিনের একটি চিত্র আমি আপনাদেরকে দেখাবো। শিখ সমাজ দিল্লির উদ্দেশ্যে ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে সমর্থন দেওয়ার জন্য পৌঁছাচ্ছে, আর তাদেরকে বাধা দেওয়ার জন্য উত্তরাখণ্ড পুলিশ সেই সীমান্তে কিভাবে লড়াই করছে তাদের সঙ্গে, সেই দৃশ্য আজকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আপনাদের জন্য থাকছে সেই দৃশ্য, দেখুন। অর্থাৎ যে ককরোচ জনতা পার্টির একটা শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পেজ আজকে গোটা বিশ্বে আলোড়ন ফেলে দিয়েছিল, সেই ককরোচ জনতা পার্টির উদ্দেশ্যে অনেকেই বলেছিল সোশ্যাল মিডিয়ায় কোনো রকম আওয়াজ তুললে হবে না, বাস্তবে মাটিতে নামতে হবে। আর অভিজিৎ দীপকে, যিনি এই যে ককরোচ জনতা পার্টির ফাউন্ডার রয়েছেন, তিনি সুদূর আমেরিকার বস্টন থেকে নিজের সমস্ত কিছু কাজকর্ম ছেড়ে দিয়ে ভারতবর্ষের উন্নতির জন্য যন্তর মন্তরে আন্দোলনের ঘোষণা করেছিলেন। প্রথম দিন যন্তর মন্তরে আন্দোলন করার পরে তিনি গোটা ভারতবর্ষের ছোট ছোট যে সমস্ত শহরগুলো রয়েছে
সেখানে আন্দোলন করেন এবং বৃহত্তরভাবে যন্তর মন্তরে ততদিন পর্যন্ত বসে থাকার ঘোষণা করেন যতদিন না পর্যন্ত দেশের এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধান রেজিগনেশন দিচ্ছেন। এত যুব সমাজের প্রাণ গিয়েছে পেপার লিক, এই কিছুদিন আগে মহারাষ্ট্রের টেট পরীক্ষার পেপার লিক, তারপরেও আমাদের ভারতবর্ষের মাননীয় শিক্ষামন্ত্রী ইস্তিফা দিতে নারাজ, আর এই ককরোচ জনতা পার্টিও তাদের কাছ থেকে ইস্তিফা নিয়েই ছাড়বেন এমনটাই ঘোষণা করছেন। ধীরে ধীরে তাদের এই আন্দোলন কিন্তু একটা আকার নিতে চলেছে এবং প্রচুর মানুষ তাদের সঙ্গে বিভিন্ন জায়গা থেকে এই আন্দোলনে যুক্ত হওয়ারও চেষ্টা করছেন। আর যাদেরকে দিল্লি বর্ডারে দিল্লি পুলিশ বাধা দেওয়ারও চেষ্টা করছে, উত্তরাখণ্ডের বর্ডারে উত্তরাখণ্ডের পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করছে, এমন চিত্র ভেসে আসছে বিভিন্ন মহল থেকে। তবে এর মধ্যে থেকে একটি খবরও ভেসে আসছে যে এনডিএ সরকার তাদের ক্যাবিনেট মিনিস্টারদের দপ্তরে রদবদলও করতে চলেছে। তাদের নাকি আলোচনাও ইতিমধ্যে হয়ে গিয়েছে। ধর্মেন্দ্র প্রধানকে সম্ভবত এডুকেশন মিনিস্ট্রি থেকে সরিয়ে দেওয়া হতে পারে এবং তার বদলে রাঘব চড্ডাকে এডুকেশন মিনিস্ট্রি দেওয়া হতে পারে। পশ্চিমবঙ্গের যে 20 জন বিদ্রোহী সাংসদ ইতিমধ্যেই এনসিপিআই দলের সঙ্গে যুক্ত হয়ে এনডিএ কে সমর্থন করেছে, তাদের কপালেও নাকি মন্ত্রিত্ব জুটতে পারে। এ সমস্ত কিছুই খবর এখন ভেসে বেড়াচ্ছে। দেখার আগামী দিনে কি হতে পারে। যদি সত্যি ধর্মেন্দ্র প্রধান এডুকেশন মিনিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়, তারপরে কি ককরোচ জনতা পার্টি তাদের এই আন্দোলন যন্তর মন্তরে কন্টিনিউ রাখবে নাকি তুলে দেবে, সেগুলো সময়ের বিষয়। কিন্তু আমরা এবারে চলে আসি সোজাসুজি পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে এখন যাত্রা আর নাটকের কোনো অভাব নেই। গতকাল এমনই এক অভিনেত্রীর কার্যত যে বক্তব্য আমরা টিভির পর্দায় শুনলাম, সেই বক্তব্য শোনার পরে এখন অনেকেই প্রশ্ন করছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও কি বড় নেত্রী। আমি দেখাবো রচনা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে কি জানিয়েছেন। নিজের জায়গা সামলান। আপনি তো শুধু কেস করেন টিএমসির সব কেসগুলো লড়েন, আপনি বাইরের কটা কেস করেন? উনি আমার কাজ নিয়ে প্রশ্ন করেছেন না। মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বচ্চনের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে, আপনি বোধহয় জানতেন না। আর বানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে, সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসি তে কাজ করে নয়। অর্থাৎ এ কথা রচনা বন্দ্যোপাধ্যায় কার্যত মানতে নারাজ যে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ এবং সিম্বলের জোরেই এই পশ্চিমবঙ্গের নির্বাচনে জিতেছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী সমর্থক বা এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো সাংসদরা তারাও মানতে নারাজ যে রচনা বন্দ্যোপাধ্যায়ের কোন রকম ক্যারিজমা রয়েছে। তারা সকলেই রচনা বন্দ্যোপাধ্যায়কে এখন চ্যালেঞ্জ করছেন যে আপনার যদি ক্ষমতা থাকে, আপনি যদি এতই বড় সেলিব্রিটি হয়ে থাকেন, তাহলে আপনি রেজিগনেশন দিয়ে একটা এনসিপিআই দলের প্রতীক নিয়ে জয়লাভ করে দেখান যে কত বড় আপনি রচনা ব্যানার্জি আর কত বড় আপনার পরিচয় রয়েছে একটা ইন্ডিভিজুয়ালি। আবার অনেকে তো সোশ্যাল মিডিয়ায় বলছেন যে রচনা বন্দ্যোপাধ্যায় অমিতাভ বচ্চনের সঙ্গে সিনেমা করেছেন বলে এত অহংকার করছেন। আরে অমিতাভ বচ্চনের সঙ্গে তো আরো অনেকেই সিনেমা করেছেন, যেমন অনেক ছবিও তারা প্রকাশ করছে। না না না, ডোন্ট কানেক্ট দ্য ডটস। এই ছবির সঙ্গে তার কোনো তুলনা করবেন না। এই ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে যাকে দেখা যাচ্ছে সে অনেক বিশ্বস্ত, এই ছবির সঙ্গে কোনো রকম তুলনা করবেন না। যাই হোক, এরকমও ছবি অনেকে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে বলছেন এই রকম কথা, আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আর মাননীয় রচনা বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ, আর এই সাংসদের সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে বাগবিতণ্ডা ব্যাপক আকারে জমে উঠেছে। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে। আরো একবার চালিয়ে দিই কিসের উত্তরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই জবাব রচনা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, দেখুন। আরে দিদি নাম্বার 1-এ ছিল বলে টিকিট দিয়েছিল, না টিকিট পাওয়ার মতো যোগ্যতাও কোনো কিছু ছিল না। একটু অভিনেত্রী বলেই মানুষের এত ভিড় হয়েছিল। যারা চলে গেল, এনডিএতে পার্টনার হয়ে গেল, তারা কি বলছে যে এরিয়ার ডেভেলপমেন্ট করার জন্যই আমরা গেছি। এটাই তো বলছে যে জিওগ্রাফি জানে না এরিয়া, সে এরিয়ার ডেভেলপমেন্টটা কি করবে। এটাই ছিল সেই কথা কাটাকাটির অংশ। এর উত্তরেই রচনা বন্দ্যোপাধ্যায় জানাতে গিয়ে ঠিক এত বড় একটা বাক্য প্রয়োগ করলেন যে অমিতাভ বচ্চনের সঙ্গে উনি সিনেমা করেছিলেন। যদিও অমিতাভ বচ্চনের সঙ্গে যে সূর্যবংশম বলে সিনেমাটি রচনা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, এই সিনেমাটা মানুষের মুখে পরিচিত একমাত্র শুধু অমিতাভ বচ্চনের সেই রোলের জন্য এবং অমিতাভ বচ্চনের রোলে অভিনীত পিতা পুত্রের যে কেমিস্ট্রি ছিল সেই জন্য। তাতে রচনা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভূমিকা ছিল সেটা রচনা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন। আর বাকি যে 7টা ল্যাঙ্গুয়েজে রচনা দেবী সিনেমা করেছেন বলছেন, আমার অন্তত বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী হিসাবে সেই 7টা ল্যাঙ্গুয়েজের কোন সিনেমার নাম এই মুহূর্তে মাথায় আসছে না। আপনাদের যদি আসে থাকে তাহলে আপনারা অতি অবশ্যই কমেন্টস করে যাবেন। হ্যাঁ, তবে এ কথাও ফেলে দেওয়া যায় না যে রচনা দেবী একটি শো করে পশ্চিমবঙ্গে ব্যাপক নাম কামিয়েছিলেন, সেটার নাম হচ্ছে দিদি নাম্বার 1। কিন্তু রচনা দেবীর সঙ্গে এমন খেলা ঘটে গেল যে দিদি নাম্বার 1 থেকেও রচনা দেবীকে বার করে দেওয়া হয়েছে। এই 3 দিন আগেই আমরা দেখলাম রচনা বন্দ্যোপাধ্যায় কাঁদছেন তিনি 15 বছরের দিদি নাম্বার 1-এর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যাওয়ার জন্য। 15 বছর তিনি দিদি নাম্বার 1 করছিলেন, আর এখন রচনা বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বের করে দিয়ে স্বস্তিকা মুখার্জিকে নিয়ে দেওয়ার জন্য রচনা বন্দ্যোপাধ্যায় যদি এতটা দুঃখী হতে পারে,
পারেন, এতটা কাঁদতে পারেন, তাহলে একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটা রচনা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত ছিল যে একজন টেলিভিশন আর্টিস্টকে এনে এমপি বানিয়ে দেওয়ার পরে সেই এমপি যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এত কদর্য ভাষা প্রয়োগ করতে পারে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার যে কর্মী সমর্থকরা রয়েছে তাদের মনে কতটা আঘাত আসতে পারে। যাই হোক, এ সমস্ত কিছুর পরে আমি আপনাদেরকে কুণাল ঘোষের একটি বক্তব্য দেখাই, যেটা শোনার পরে আমার হাসতে হাসতে পেট ফেটে গিয়েছিল। আমি চাই আপনারাও একটু হাসার সুযোগ পান। তার কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যে সমস্ত তৃণমূল কংগ্রেসীরা রয়েছেন তাদের একটি সংগঠন প্রাক্তন কাউন্সিলরদেরকে নিয়ে গত পরশু মিটিং করেছেন, আর সেই মিটিংয়ে এক মহিলা কাউন্সিলর হোটেল থেকে মিটিং সেরে মুখ ঢেকে গাড়িতে উঠেছেন, আর এটাকেই কটূক্তি করেছেন কুণাল ঘোষ। আগে সেই মুখ ঢেকে বেরোনোর দৃশ্যটাই আমি আপনাদেরকে দেখাতে চাই, দেখুন। দিদি বৈঠকে ছিলেন তো? দিদি দিদি বৈঠকে তো ছিলেন, মুখ ঢেকে যাচ্ছেন দিদি। চলো দিদি, আজকে তো বৈঠকে ছিলেন, মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? দিদি বৈঠকে কি হলো, কি আলোচনা হলো? দিদি বৈঠকে কি আলোচনা হলো? দিদি বৈঠকে তো ছিলেন, দিদি কি আলোচনা হলো? মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? দিদি বৈঠকে তো ছিলেন, কি আলোচনা হলো দিদি? মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? দিদি কাজটা খুলুন, মুখ ঢেকে কেন দিদি? অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের লবির তৃণমূল কংগ্রেসের মিটিং, সেখানে একজন মহিলা কাউন্সিলর উপস্থিত হয়েছিলেন, কিন্তু মিটিং এর শেষে যখন তিনি বেরোন মিডিয়া পার্সনদেরকে দেখে কার্যত মুখে ঢাকা দিয়ে দেন, আর এটাকেই কটূক্তি করেছেন কুণাল ঘোষ। তিনি যে বাক্যটি প্রয়োগ করেছেন সেই বাক্যটি সত্যিই আমরা দেখেছি অনেক ক্ষেত্রে যে যারা এই কাজ করতে গিয়ে ধরা পড়ে তারাই মুখ ঢাকেন। একবার শোনাবো কুণাল ঘোষ কি বলেছেন, দেখুন। মুখ থেকে নাকি লোকে বেরোচ্ছে। দিদি আজকে তো বৈঠকে ছিলেন, মুখ ঢেকে যাচ্ছেন কেন দিদি? মুখ থেকে লোকে বেরোয় কেন? ওটা তো দেখলে মনে হচ্ছে মধু চক্র এসেছিল, মধু চক্র থেকে ধরা পড়েছে। আর এই বাক্যটি গতকাল শোনার পরেই না আমি ব্যক্তিগতভাবে খুব হেসেছি, কারণ কুণাল ঘোষের এই মন্তব্যকে আমি সমর্থনও ঠিকমতো করতে পারছি না, আবার ফেলেও ঠিকমতো দিতে পারছি না। যদি উনি এই গাড়ির মধ্যে যাকে দেখছেন মুখ ঢেকে রয়েছেন ইনি তৃণমূল কংগ্রেসের একজন কাউন্সিলর, এই কথা নিশ্চিত, কিন্তু তার পরিচয় সামনে আসেনি। আর কাউন্সিলর হওয়ার পরে তিনি কি এমন কাজ করে ফেললেন যে তাকে আজকে সমাজে মিডিয়া পার্সনের ক্যামেরাকে দেখে এইভাবে মুখ ঢেকে চলতে হচ্ছে? তাহলে কি কুণাল ঘোষ যে অভিযোগটা করছেন যে ওই হোটেল থেকে এমন কিছু কাজের জন্য তিনি ধরা পড়েছিলেন যার জন্য মুখ ঢেকে বেরোচ্ছেন, নাকি তিনি নিজের দলেরই কর্মী সমর্থকদের কাছে যে কাজটি করছেন তার জন্য মুখ দেখাতে পারছেন না? এটা তো প্রশ্ন উঠছেই। তাই সরাসরি ভাবে কুণাল ঘোষের এই বক্তব্য শুনে হাসি আমার পেলেও সমর্থনও ঠিকমতো করতে পারছি না, আর বিরোধিতাও ঠিকমতো করতে পারছি না। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই যে গোষ্ঠী রয়েছে এই গোষ্ঠীর সঙ্গে যে সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে তাদেরকে দেখছে না, তার প্রমাণ কিন্তু বাগনানের বিধায়ককে দেখে পাওয়া গেল। বাগনানের বিধায়ক এই ছুটিতে, অর্থাৎ বিধানসভার ছুটি ছিল শনি রবিবার, এর মধ্যেই তিনি বাড়ি পৌঁছেছিলেন, আর বাড়িতে পৌঁছানোর পরেই তার স্থানীয় এলাকার যারা বাসিন্দা রয়েছেন, যারা কোনো পলিটিক্যাল ব্যানার নিয়ে কিন্তু আসেননি, সেই স্থানীয় বাসিন্দারা তার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন। দেখুন সেই ভিডিও। অর্থাৎ অনেকেই বলছিলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যারা গোষ্ঠীর বিধায়ক রয়েছেন তারা নিজের এলাকাতে ঢুকতে পারবেন না, তারা এমনই কাজ করে রেখেছেন। আর সত্যিই হলো তাই। বাগনানের এই বিধায়ক বিধানসভায় ছুটি পড়ার পরে নিজের বাড়িতে একটি আয়েশ আমোদ প্রমোদের জীবন কাটাতে গিয়েছিলেন দুদিনের জন্য, কিন্তু নিশ্চিন্তে থাকতে পারলেন না। তার যারা ভোটার রয়েছেন সেই ভোটাররা তার বাড়ির সামনে এই রকম স্লোগান দিলেন, ধর্ণা দিলেন, ধিৎকার জানালেন। এদের পলিটিক্যাল পরিচয় সামনে আসেনি, কারণ এরা না তৃণমূল কংগ্রেসের ব্যানার নিয়ে এসেছেন না বিজেপির ব্যানার নিয়ে
নিয়ে এসেছেন, না সিপিএম এর ব্যানার, না কংগ্রেসের ব্যানার নিয়ে এসেছেন, তাই এদের পলিটিক্যাল পরিচয় তো দিতে পারবো না। কিন্তু এই কথা বলতে পারি যে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ একটা রয়েছে যে বাগনানের অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা বিধায়ক রয়েছেন তারা ভোট নেওয়ার পরে তাদের সঙ্গেই বিট্রে করছেন, আর এটাই তার জলজ্যান্ত উদাহরণ। আমি আপনাদেরকে এরপরে শোনাবো এক বিজেপি বন্ধুর বক্তব্য, যিনি সোশ্যাল মিডিয়াতে লাইভ টেলিকাস্ট করেছিলেন গত পরশুদিন। কিসের জন্য তার এই লাইভ টেলিকাস্ট? শোনা যাচ্ছে তার একটি চায়ের দোকান ছিল, আর সেই চায়ের দোকানটা এই বুলডোজার রাজত্বের আন্ডারে নাকি ভেঙে পড়েছে, আর তার জন্যই তিনি দুঃখিত। এবং বিজেপি কর্মী যিনি বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায় বলছেন যে কি ভুলটা করে ফেললাম। দেখুন, আমরা বিজেপিকে ভোট দিয়ে কি ভুল করলাম। ডোমচুরে ভাইরাল বিজেপি কর্মীর আর্তনাদ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি লাইভ ভিডিওতে এক বিজেপি কর্মীকে আবেগঘন বক্তব্য ঘিরে চর্চা শুরু হয়েছে। আমি কাল দুপুর থেকে শুনছি পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। একজন না, হাজার হাজার লোক এসে আমার দোকানে বলে যাচ্ছে, মজা নিচ্ছে, কিরকিরে নিচ্ছে, দোকানটা ভাঙছে বলে, বিজেপি সরকার দোকানটা ভাঙাচ্ছে বলে। ওনারা কিভাবে ভাঙছে আর ফিউচারে কি করবে ওটা তো দেখবো। এখন তো মরতে যাচ্ছি না, মরে গেলে ব্যাপারটা আলাদা। ভোট তো মানে 4 বছর পরই দিব, তো এখন দিতে হবে না? 4 বছর পরই ভোটটা এবার দিব, 4-4.5 বছর পর দেখবো এই সরকারটা কি করেছে না করেছে। তবুও আমার পেটে লাথি পড়ে আমরা বরদাস্ত করেছি। পার্টির সঙ্গে যে গাদ্দারি করছে ওটা আমি বরদাস্ত করতে পারছি না। বহুত কষ্ট হয়েছে আজকে আমার কাছে, যখন থেকে ছবি ভিডিও এসছে না, আমার মানে মাথা কাজ করছে না। কি ভুল করলুম আমি? আমরা বিজেপিকে ভোট দিয়ে কি ভুল করলুম? আমরা এই জন্য বিজেপিকে করেছিলাম বিজেপির নেতারা, বাগড়া ডুমরির চালের নেতারা সব বিক্রি হয়ে যাবে। আমাদের মন্ডল প্রেসিডেন্টের লজ্জা আসা দরকার। ছি 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 ছি। লোক আমাকে এসে টিটকারি করেছে আমার চায়ের দোকানে। কত কষ্ট করে আমি অঙ্কুরাটিতে জমিয়েছিলাম, ওই দোকানটা ভেঙে পড়লো, লোক টিটকারি করছে, আর তুমি এখানে সেটিং খেলছো। ছি ছি ছি। এরকম বহু গরিব মানুষ রয়েছেন যাদের স্টেশনে দোকান ছিল, যাদের এই যে গড়িয়াহাটের নিচের ফুটপাথগুলোতে এখন দোকান ভেঙে দেওয়া হচ্ছে। এত মানুষ ভারতবর্ষে রয়েছে, এত জনসংখ্যা রয়েছে, এরা কর্মসংস্থান পাবে কোথায়? যেখানে একটু ফাঁকা জায়গা থাকে সেখানেই তো বসে নিজেদের পেট চালানোর চিন্তা করে। এলিট সমাজের মানুষ তারা বুঝতে পারছেন না, কারণ তাদের ডিএ বেড়ে গিয়েছে, আবার অনেকে বড় বড় ব্যবসাও করেন, তো সেই ব্যবসা থেকে তাদের আমদানি হয়ে যাচ্ছে। কিন্তু আমরা জানি লোকাল ট্রেনে চলতে গিয়ে গত পরশুদিন না একটা ঝালমুড়ি পেয়েছি, না একটা শসা পেয়েছি, না একটা জলের বোতল পেয়েছি। হ্যাঁ, কোথাও যদি কিনতে হয় তাহলে স্টেশন থেকে নেমে রেলের যে ঠিক করে দেওয়া দোকানগুলো রয়েছে সেখান থেকেই কিনতে হচ্ছে, তার বাইরে পাচ্ছি না। এতে আমাদের মতো যারা নিত্য যাত্রী রয়েছে তাদেরও ক্ষতি হচ্ছে, সমস্যা হচ্ছে। আবার এই যে গরিব মানুষগুলো করে খাচ্ছিল তাদেরও ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আর এই গরিব মানুষদের মধ্যে একাধিক মানুষ, প্রায় 90% মানুষদেরই আমি ভিডিও নির্বাচনের আগে দেখেছি, তারা বলেছে যে হ্যাঁ, এইবারে পরিবর্তন প্রয়োজন রয়েছে, আমরা বিজেপির সরকারকে চাই। আর তাদের মন মতো সরকার আসার পরেই মাত্র 2 মাসের মধ্যে এইরকম বহু ভিডিও প্রকাশ পাচ্ছে যে যারা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, এবং তাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে তাদের পেটে লাত মারা হচ্ছে এবং মাথার উপরে ছাদ কেড়ে নেওয়া হচ্ছে। এখন এই সমস্ত মানুষদের জন্য আমাদের বর্তমান সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী কি ভেবে রেখেছেন আমি জানি না, কিন্তু এই সমস্ত মানুষদের যে আগামী দিনে যদি সরকার থেকে কোনো রকম সুরাহা না করা হয়, কর্মসংস্থানের না ব্যবস্থা করা হয়, না মাথা গোজার ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো বহু মানুষের জীবন একেবারে রাস্তায় চলে আসবে, হয়তো অনেকেই নেমে যেতে পারেন। আসুন এরপরে আমরা দেখাই 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে কিভাবে এখন দড়ি টানাটানি চলছে তৃণমূল কংগ্রেসে, সেটা তো আপনারা সকলেই জানেন। ইতিমধ্যেই শহীদ মিনারে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে 21শে জুলাই পালনের জন্য কংগ্রেসকে। শোনা যাচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের তৃণমূল কংগ্রেসও নাকি পারমিশন পেতে চলেছে, আর তৃণমূল কংগ্রেসের মমতাপন্থীদেরকে এখনো পারমিশন দেওয়া হয়নি। আর তার মধ্যেই তৃণমূল কংগ্রেসের ওয়ান ম্যান আর্মি যিনি এখন নির্বাচিত হয়েছেন, কুণাল ঘোষ, তিনি হাতে দড়ি টড়ি ফিতে টিতে নিয়ে 21শে জুলাইয়ের প্যান্ডেল যেখানে করা হবে সেখানে পৌঁছে গিয়েছেন, এবং স্টেজের মাপ কতটা হবে তার জন্য ফিতে ফেলে মাপামাপিও করছেন। দেখাবো আপনাদেরকে সেই দৃশ্য, দেখুন। পিছনে যাও, ক্যামেরাটা নিয়ে পিছনে যারা আসছেন অর্থাৎ 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী গ্রুপও কিন্তু
একেবারে মানসিক প্রস্তুতি নিয়ে ফেলেছেন এবং তারা যে 21শে জুলাই পালন করবেন, 5 জন কর্মী হলেও পালন করবেন, এমনটাই ঘোষণাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এখন দেখার পুলিশ এই জায়গাতে পারমিশন দেয় নাকি এই পারমিশনের জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আদালতে যেতে হয়, সে সমস্ত কিছু বিষয় তো থাকবে। আমি আপনাদেরকে ভিডিওটা এই কারণেই দেখালাম যে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের প্রস্তুতি কিন্তু তারা নিচ্ছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে কুণাল ঘোষ তিনিই এখন মুখপাত্র, তিনিই এখন ডেকোরেটর, তিনিই এখন প্যান্ডেল কর্মী, তিনিই এখন সমস্ত কিছু বিষয়ে একা ওয়ান ম্যান আর্মি হয়ে ফ্রন্ট ফুটে খেলছেন। অন্যদিকে আমি আপনাদেরকে এরপরে নিয়ে যাব মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায়। মুর্শিদাবাদের ধুলিয়ান পৌরসভায় গতকাল মা বোনেরা কার্যত হাল্লাবোল করে দিয়েছে। হ্যাঁ, মা বোনেরা এই কারণেই সেখানে উপস্থিত হয়েছেন যে তাদের দাবি তারা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম তো ফিল আপ করেছেন, কিন্তু কিছু কিছু মানুষের ঢুকলেও বেশিরভাগ মহিলাদের কিন্তু সেই টাকা এখনো পর্যন্ত ঢোকেনি। পৌরসভায় গিয়ে তারা আন্দোলন করছেন, জবাব চাই জবাব দিন করছেন এবং কেন অন্নপূর্ণা ভান্ডার থেকে তারা বঞ্চিত হচ্ছেন তার সেই প্রশ্নের জবাব চাইছেন। দেখাচ্ছি আপনাদেরকে ধুলিয়ান পৌরসভা থেকে সেই দৃশ্য, দেখুন। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছে তাদের টাকা ঢুকে গেল, ঠিক আছে। জুন মাসের 5 তারিখে আমরা ফর্ম ফিল আপ করলাম অনলাইনে 300 টাকা করে দিয়ে, ঠিক আছে। তো বললো যে পরের মাসে 1 তারিখে তোমাদের টাকা ঢুকে যাবে। কালকে হঠাৎ আইসিডিএস এর মেয়েরা বলছে যে যেসব ওই কাগজগুলো দিয়েছে এই কাগজগুলো, এই রিসিপ্ট কপিগুলো ভেরিফাই হবে। কালকে দুপুর থেকে বিকাল 4টে অবধি হলো। হওয়ার পরে যখন বড় লোকদের গুলো হয়ে গেল, যখন গরিব গুলা দিতে গেল তখন বললো আর হবে না, অফ করে দিচ্ছি উপর থেকে। এটা কেন হচ্ছে বারবার? কি চাইছেন আপনারা? আমরা চাইছি দিলে সবাইকে দেখ, না দিলে বন্ধ করে দেখ। কেন এসেছিলেন, কি বিষয়? এই ভদ্র মহিলারা বেশিরভাগই 7 নম্বর ওয়ার্ডে, এনারা বিগত 1 মাস ধরে এই অন্নপূর্ণা ভান্ডারের টাকার জন্য কম্পিউটারে যাওয়া, এর কাছে যাওয়া, ওর কাছে যাওয়া, আইসিডিএস কর্মীর কাছে যাওয়া, প্রচুর পরিশ্রম করেছে, প্রচুর ঘুরেছে। এই 3000 টাকায় এক একজনের সংসার চালানোর মতো টাকা নেয়। 3000 যে এমনটা আছে একজনের সংসার চলবে, কারণ এরা বিড়ি খেতে খায়, এদের কোনো কর্মজীবনে কিছু নেই। বর্তমানে এরা কোথায় টাকা পাবো, কার কাছে গেলে কি করবো না করবো কিছু বুঝতে পারে না। এবার আইসিডিএস যারা কর্মী আছে, আইসিডিএস কর্মীরা কি করছে, প্রথমে যাদের নিজেদের যারা আত্মীয় আছে তাদের টাকা দিচ্ছে। তারপরে এরা যখন ফর্ম ফিল আপ করে জমা দিবে, আইসিডিএস এর কর্মীরা বলছে মিউনিসিপ্যালিটি বললে জমা দিব, আর মিউনিসিপ্যালিটি বলছে যে আমাদের উপর মহলকে মানা করেছে। তো আমি বললাম যে আপনার উপর মহল কোথায় আছে বলুন, আমি যাবো। তারপর ফোন লাগাতে শুরু করলাম। আমি মিউনিসিপ্যালিটি ইও সাহেবকে বললাম, স্যার আপনি তো সত্যি কথা বলছেন, আমি কি আপনার ভিডিওটা করবো? বলছেন না, ভিডিও করেন না। তাহলে আপনি মিথ্যা কথা বলছেন। আপনি যদি সত্যি কথা বলেন, ভিডিওটা করলে আমি পাবলিককে বুঝাতে পারবো দেখুন এরা কি বলছে। দেখুন, মা বোনেরা যতই জবাব চাই জবাব দিন, এই ধরনের আন্দোলন বিভিন্ন পৌরসভায় গিয়ে করুন, একটা কথা মেনে নিতেই হবে যে পশ্চিমবঙ্গের বর্তমান সরকার প্রায় 1 কোটি মহিলাদের নাম এই যে আগে লক্ষ্মীর ভান্ডার ছিল, পরে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে, এই প্রকল্প থেকে বাদ দিতে চলেছে। আর এটার হিসাবও পাওয়া গিয়েছে। আপনারা সকলেই জানেন যে বাজেট অধিবেশন হয়েছে, সেই বাজেটে আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে 36,000 কোটি টাকা এই অন্নপূর্ণা ভান্ডারের বাজেট হচ্ছে। আর একটা মহিলা যদি বছরে 36,000 টাকা পেয়ে থাকে তাহলে একেবারে সর্বাধিক 1 কোটি মহিলা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। উল্টোদিকে লক্ষ্মীর ভান্ডার পেতেন 2,42,00,000 মহিলা, তার মধ্যে যদি 30 লক্ষ জল মেশানোই হয়ে থাকে তাহলে 2,10,00,000 মহিলা কিন্তু লক্ষ্মীর ভান্ডার পেতেন, যার মধ্যে থেকে 1 কোটি মানুষের বাজেট কিন্তু এই নতুন বাজেটে পাস হয়েছে। আর 1 কোটি প্রায় 10 লক্ষ মহিলাদের নাম এই অন্নপূর্ণা ভান্ডার থেকে কাটতে চলেছেন। তাই সকলের অ্যাকাউন্টে ঢুকবে না, কথা পরিষ্কার, একেবারে ম্যাথমেটিক্স ঘাটলেই বোঝা যাচ্ছে। আর এই মা বোনেরা আগামী দিনে যে সবাই পাবে কি পাবে না সেটা নিয়েও যথেষ্ট পরিমাণে অনিশ্চয়তা রয়েছে। এখন দেখার পরবর্তী পদক্ষেপে এনারা পান কি না পান সে বিষয়ে আমরা নজর রাখবো। কিন্তু আপনারা নজর রাখুন এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটাকে অতি অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবেন, কারণ বহু মানুষের নজর এই চ্যানেল বন্ধ করার দিকে রয়েছে। আর আপনাদের সমর্থন থাকলে সেটা কখনোই সম্ভব হবে না। তাই একটা লাইক দেবেন যাতে বেশি পরিমাণে ইউটিউবের কাছে পৌঁছে যায় রিচ, এবং ইউটিউব বুঝতে পারে যে এই চ্যানেলটার উপরে মানুষের আশীর্বাদ রয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।